দর্শক সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের নিয়মিত আয়োজন বিজনেস আওয়ারে। সাথে আছি বাবু কামরুজ্জামান। ব্যবসা বাণিজ্য আর অর্থনীতির সবশেষ সংবাদ ও বিশ্লেষণ নিয়ে রবি থেকে বৃহস্পতিবার দুপুর 1টায় প্রচার হচ্ছে আমাদের এই অনুষ্ঠান। গোটা আয়োজনে থাকছে দেশ বিদেশের ব্যবসা বাণিজ্যের সবশেষ খবর ছাড়াও খবরের বিশ্লেষণ। এছাড়াও শেয়ার বাজার ও মুদ্রা বাজারের আপডেট সহ জানাবো আন্তর্জাতিক বাণিজ্যের হালচাল। শীত মৌসুম এলেই দেশ জুড়ে দেখা দেয় তীব্র গ্যাস সংকট। মরার ওপর খাড়ার ঘায়ের মতো বছরের শুরুতেই এলএনজি সরবরাহ লাইন সংরক্ষণ ও মেরামতের কারণে গোটা রাজধানীতে চলছে চরম ভোগান্তি। তিতাস গ্যাস বলছে পুরোপুরি না হলেও পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হতে সময় লাগবে। তবে বিশেষজ্ঞরা বলছেন ভোক্তা পর্যায়ে সঞ্চালন লাইন মেরামত এবং চুরি ঠেকাতে দিতে হবে বাড়তি মনোযোগ। সোমবার দুপুর 12:30 শীতের দিনে শিশু সন্তানের গোসলের জন্য পানি গরম করবেন মা, কিন্তু জ্বলছে না চুলায় আগুন। যতটুকু আছে গ্যাসের চাপ সেটুকুও অপর্যাপ্ত। কিশোরী লায়লা চেষ্টা করছে সকাল থেকে রান্না করার, কিন্তু স্বয়ংক্রিয় উনুন যে দিচ্ছে না সাড়া। দুপুরের খাবার রান্নার জন্য সাজানো আছে তরি তরকারি, কিন্তু জ্বলছে না চুলা। রাজধানীর তেজকুনি পাড়ার এমন দৃশ্য প্রায় প্রতিটি ঘরেই। রাত 3টা বাজে গ্যাস আসে, তারপর আমরা রান্না বান্না করি। আর এমনিতে সকালে আসে না, সারাদিন আসে না। যেই পানিটা আমার 5 মিনিটে হয়ে যেত, এই পানিটা দীর্ঘ 2 ঘন্টা আমি বসে রাখছি, আমার পানি হচ্ছে না। প্রয়োজন সৃষ্টি করে বিকল্প পথ। গ্যাস সঞ্চালন লাইনে চাপ কম থাকায় লাকড়ি দিয়ে কাঠের চুলায় রান্না তারই একটি। গ্যাসটা আসলে পাক করতে পারি না, আমরা সমস্যায় পড়ে যাই, পরে আমরা লাকড়ি দিয়ে পাক করতে হয়। লাকড়িটা কিনে না লাগতেছে, লাকড়িটা তো আমাদের দরকার ছিল না। যদি গ্যাস থাকতো তাহলে আমাদের এই জিনিসটা তো বাড়তি খরচ হইতাছে। তিতাস গ্যাস বলছে রাজধানীতে দৈনিক গ্যাসের চাহিদা প্রায় 230 মিলিয়ন ঘনফুট, অথচ বরাদ্দ মেলে 180 মিলিয়ন ঘনফুট আর সরবরাহ হয় 150 মিলিয়ন ঘনফুট গ্যাস। গ্যাসের চরম সংকটে সবচেয়ে বেশি ভুগতে হচ্ছে বনশ্রী, মিরপুর, ধানমন্ডি, মোহাম্মদপুর, বাসাবো ও আজিমপুরের বাসিন্দাদের। তিতাস গ্যাসের এই কর্মকর্তা বলছেন চলতি শীত মৌসুমে ভোগান্তি কমার সম্ভাবনা খুবই কম। তো গ্যাসের পাইপলাইনে যে লাইন প্যাক, এটা বিল্ড আপ হতে একটু সময় লাগে। আশা করি কিছুটা হলো মানে শীতের সমস্যাটা তো আছেই, আর ওই সরবরাহজনিত ঘাটতি যেটা ছিল 2-3 দিন আগে, সেটা কিছুটা হলো প্রশমিত হবে। বিশেষজ্ঞরা বলছেন বহু পুরনো সঞ্চালন লাইন মেরামতের পাশাপাশি ঠেকাতে হবে চুরি। যেটাকে আমরা সিস্টেম লস বলি গ্যাসের, সেটাকে কমাতে হবে। সেখানে কিন্তু অনেক গ্যাস আমাদের অপচয় হচ্ছে, চুরি হচ্ছে। লিক হতে পারে কিছু, বা তার বিয়ন্ডে কি হচ্ছে, চুরি। দ্যাটস অল, সিম্পল। আমরা যেটা মনে অপচয়, এরকম ধরনের সবগুলা কমাতে হবে। বছর জুড়ে গ্যাস সংকট ভোগান্তির স্থায়ী সমাধান চান ভোক্তারা। মুরসালিন হক জুনায়েদ, নিউজ 24, ঢাকা। বিগত সরকারের উন্নয়ন ও প্রবৃদ্ধি নিয়ে যে গালগল্প, তার প্রকৃত বাস্তবতা এখন বেরিয়ে আসছে সরকারি তথ্য পরিসংখ্যানে। বিবিএসের হিসাব বলছে চলতি অর্থবছরের প্রথম প্রান্তিকে কমল মোট দেশজ উৎপাদন বা জিডিপি প্রবৃদ্ধির পরিমাণ, যা নেমে এসেছে 2%-এরও নিচে। নামমাত্র প্রবৃদ্ধি হয়েছে কৃষি খাতে। অর্থনীতিবিদরা বলছেন উৎপাদন ও বিনিয়োগ কমে যাওয়ায় নেতিবাচক প্রভাব পড়ছে প্রবৃদ্ধিতে। এদিকে গেল ডিসেম্বর শেষে কিছুটা কমেছে মূল্যস্ফীতির চাপ, যদিও এখনও তা 12%-এর উপরে খাদ্য মূল্যস্ফীতি। আরও জানাচ্ছেন ওয়ালিদ সাকিব। গেল অক্টোবর মাসেই বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি কমার আভাস দিয়েছিল আন্তর্জাতিক মুদ্রা তহবিল IMF, যার কারণ হিসেবে রাজনৈতিক অস্থিতিশীলতা ও সাম্প্রতিক বন্যার কথা জানায় সংস্থাটি। এবার সরকারি হিসেবে উঠে এলো প্রবৃদ্ধির প্রকৃত চিত্র। পরিসংখ্যান ব্যুরো জানালো চলতি অর্থবছরের জুলাই থেকে সেপ্টেম্বর প্রান্তিকে বাংলাদেশের মোট দেশজ উৎপাদন বা জিডিপি প্রবৃদ্ধি নেমে এসেছে 2%-এরও নিচে, যেখানে কৃষিতে হয়েছে নামমাত্র প্রবৃদ্ধি, আর সর্বোচ্চ 2.13% প্রবৃদ্ধি হয়েছে শিল্প খাতে। অর্থনীতি বিশ্লেষকরাও প্রশ্ন তুলছেন বিগত সরকারের অর্থনৈতিক প্রবৃদ্ধির গালগল্প নিয়ে। বিনিয়োগ কমে যাচ্ছে, সরকারি ব্যয় কমে যাচ্ছে, তাহলে আমার কর্মসংস্থান হচ্ছে না, তাহলে ভোগ ব্যয় কিভাবে আমি বাড়াবো? কোনো ইন্ডেক্স আমি কি আমার বাংলাদেশ প্লে করতে পারছে? এই মুহূর্তে পারছে না। বন্যা এবং অন্যান্য যে কারণগুলো থাকে সেগুলো অত বড় ফ্যাক্টর না, কিন্তু যতটা ফ্যাক্টর যে আমাদের ডোমেস্টিক ইনভেস্টমেন্টই তো আসলে কমে গেছে, অনিয়মগুলো কমে গেছে,
তো যার জন্য আপনার এই ইনভেস্টমেন্টও কমে গেছে এবং আপনার জিডিপি গ্রোথ একটু কমে গেছে। ওয়ার্ল্ড ব্যাংক, IMF সবাই বলতেছে যে এটা আসলে আরো কম হবে। এদিকে গেল ডিসেম্বরে কিছুটা কমেছে দেশের সার্বিক মূল্যস্ফীতি। খাদ্য মূল্যস্ফীতি কমলেও এখনো তা 13% ছুঁই। আর সব মিলিয়ে 2023 সালের তুলনায় 24-এ বেড়েছে দেশের চলন্ত গড় মূল্যস্ফীতি। বিশ্লেষকরা বলছেন, উচ্চ মূল্যস্ফীতির চাপ কমাতে শুধু ব্যাংকিং খাতে সুদ হার বাড়ালেই হবে না, নজর দিতে হবে বাজার ও সরবরাহ ব্যবস্থাপনায়। ফুড ইনফ্লেশন তো বাংলাদেশ ব্যাংকের হাতে নেই, ডিপেন্ড করবে ফুড প্রোডাকশনের উপর, ডিপেন্ড করবে আপনার ডিস্ট্রিবিউশন সিস্টেমের উপরে, যে সবকিছু মিলে আমরা সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট বলতে চাই না, তো এটা তো বাংলাদেশ ব্যাংকের হাতে নাই। মূল্যস্ফীতির চাপ কমাতে মুদ্রানীতি, রাজস্ব নীতি ও বাজার ব্যবস্থাপনার সমন্বিত উদ্যোগ নেয়ার কথাও বলছেন সংশ্লিষ্টরা। ওয়ালেদ সাকিব, নিউজ 24, ঢাকা। দর্শক, এবারে সংবাদ বিশ্লেষণে স্বাগত জানাচ্ছি আপনাদের। সংবাদ বিশ্লেষণে আজকে আমরা কথা বলতে চাই জিডিপি প্রবৃদ্ধি ও অর্থনীতি পুনরুদ্ধার এই বিষয় নিয়ে। আমরা রিপোর্টে যেমন দেখছিলাম যে জিডিপি প্রবৃদ্ধি কিন্তু কমে এসছে এবং সঙ্গত কারণেই রাজনৈতিক অনিশ্চয়তা, উৎপাদনশীলতা স্বাভাবিক না থাকা, এমন নানা কারণগুলোই আসলে উঠে এসছে ঘুরে ফিরে। আমরা আজকে আমাদের সঙ্গে জিডিপি প্রবৃদ্ধি এবং অর্থনীতি পুনরুদ্ধারের এই আলোচনায় যুক্ত হয়েছেন ডক্টর আব্দুর রাজ্জাক, আমাদেরকে সময় দিয়েছেন, অর্থনীতিবিদ, একজন গবেষক, চেয়ারম্যান র্যাপিড। আমরা স্বাগত জানাতে চাই ডক্টর আব্দুর রাজ্জাককে। ডক্টর রাজ্জাক, স্বাগত জানাচ্ছি আমাদের বিজনেস আওয়ারে। আমি শুরুতেই যে প্রশ্নটি রাখতে চাই, জিডিপি প্রবৃদ্ধির যে আনুষ্ঠানিক হিসাব আমরা আসলে পাচ্ছি, এটি কি আসলে আমরা যখন প্রকৃত তথ্য পাচ্ছি বা বিবিএস আগের অবস্থান থেকে সরে এসে পরিবর্তিত এই পরিস্থিতিতে প্রকৃত চিত্র পাচ্ছি বলে আমাদের প্রবৃদ্ধিতে একটা বড় ব্যবধান আমরা লক্ষ্য করছি কিনা? অর্থাৎ গত 4 বছরের মধ্যে আমরা দেখলাম যে এই প্রান্তিকে যে প্রবৃদ্ধিটি হয়েছে 1.81% নেমে এসেছে, যদিও এটি অর্থ বছরের প্রথম প্রান্তিকের তথ্য আমরা পেলাম, সেটি কিন্তু 4 বছরের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে। সব মিলিয়ে এই প্রবৃদ্ধিটাকে কিভাবে দেখবেন? এবং আমরা দেখেছি রাজনৈতিক পট পরিবর্তন, বিনিয়োগ, কর্মসংস্থান, যেটি বিশেষ অন্যান্যরাও বলছিলেন, আপনি মনে করেন কিনা যে ঠিক এই কারণগুলো এবং উৎপাদন স্বাভাবিক না থাকাটা একটা বড় কারণ এই মুহূর্তে আসলে আমাদের অর্থনৈতিক প্রবৃদ্ধি স্লোথ হওয়ার পেছনে? আমাকে এখানে সংযুক্ত করার জন্য আসলে দুটো কারণই এর সঙ্গে সংযুক্ত। একটি হচ্ছে আগের মতো ফুলিয়ে ফাঁপিয়ে দেখানো হচ্ছে না, সেটা আমরা মোটামুটি সঠিক তথ্য পাচ্ছি, কিন্তু আমরা এরকম ভেবেছিলাম যে জিডিপির ক্ষেত্রে আমরা দেখব যে স্লথগতি হবে, বিশেষ করে এটা তো প্রথম প্রান্তিক বা প্রথম কোয়ার্টারের রেজাল্ট, এবং সেখানে আমরা জানি যে রাজনৈতিক অনিশ্চয়তা ছিল, অস্থিরতা ছিল, এবং এটার সঙ্গে যোগ হয়েছিল যে সংকোচনমূলক যে নীতি নেওয়া হয়েছে, পরে সেখানে সুদের হার বাড়ানো হয়েছে, এবং সরকারি যে ব্যয় সেক্ষেত্রে কিন্তু যথেষ্ট, আমি বলবো যে কাটছাট করা হয়েছে বা করা যায়নি যথেষ্ট পরিমাণে। কাজে সবকিছু মিলিয়ে আমরা দেখছি যে অর্থনীতির গতি শ্লথ হয়েছে। এবং দেখুন, এটা কিন্তু সবচেয়ে বড় একটা জিনিস হচ্ছে যেহেতু মূল্যস্ফীতি চাপ আছে, কাজে এই যে খানিকটা গতি কমেছে এটা হয়তো আমাদের সেরকম চিন্তার কারণ নয়, কিন্তু এটাও মনে রাখতে হবে যে বিশেষ করে আমরা দেখেছি শিল্প খাতে এবং সেবা খাতে যথেষ্ট পরিমাণে কিন্তু জিডিপির প্রবৃদ্ধি কমেছে। আপনাকে একটু মনে করে দিতে চাই যে গত ফিসক্যাল ইয়ারের লাস্ট কোয়ার্টারেও কিন্তু জিডিপি যথেষ্ট পরিমাণে গতি কমে এসেছিল, এবং সেটা ধারাবাহিকতায় এই ফিসক্যাল ইয়ারের প্রথম কোয়ার্টারে কিন্তু আমরা দেখছি যে জিডিপির গতি কমে এসেছে। সেইভাবে কিন্তু আবার মূল্যস্ফীতির যে লাগাম টেনে ধরার কথা ছিল সেক্ষেত্রে কিন্তু এখনো আমাদের সাফল্য আসে নাই। কাজে সব মিলিয়ে আমরা দেখছি জিডিপির প্রবৃদ্ধি কমে যাচ্ছে এবং মূল্যস্ফীতির গতি নিয়ন্ত্রণ করতে এখনো না পারাটা, এই দুটো মিলে একটা চাপ তৈরি হয়েছে। জি, নিশ্চয়ই এটা একটা বড় কারণ। আমরা শিল্প, কৃষি খাতে প্রবৃদ্ধি কমার পেছনে কি কারণ দেখেন? যে কৃষিতে আসলে তো রাজনৈতিক অনিশ্চয়তার প্রভাবটা তুলনামূলক কম পড়ার কথা থাকে, সেখানে আসলে আমরা একেবারেই নামমাত্র 0.16% প্রবৃদ্ধি দেখলাম। সেই জায়গাটি আসলে কিভাবে ব্যাখ্যা করবেন? এটা ব্যাখ্যা করাটা সোজা, কারণ হচ্ছে যে এটা এই ফিসক্যাল ইয়ারের প্রথম কোয়ার্টার যখন আমরা দেখেছি সেখানে কিন্তু বন্যা ছিল, আপনার মনে আছে, সেটা কিন্তু প্রোডাকশনকে কিন্তু অনেকখানি এফেক্ট করেছিল আর কি। তো সেটারই প্রভাব পড়েছে আর কি। মূলত আমার কাছে মনে হয় যে এই আমরা যে স্লথগতি দেখছি কৃষির ক্ষেত্রে, কৃষির থেকে শিল্প এবং সেবা খাতে কিন্তু প্রবৃদ্ধি সবসময় অত্যন্ত জোর গতিতে হয়, এটাও কিন্তু আমাদেরকে মনে রাখতে হবে। এবং এই তিনটে খাতে কিন্তু আমরা দেখছি যে গতি যথেষ্ট পরিমাণে কমে গিয়েছে। একটু যদি আলোচনায় আসি, শিল্প খাতে বেশ বড় ধরনের আমরা প্রবৃদ্ধিতে ধাক্কা খেয়েছে, খুব সঙ্গত কারণেই খেয়েছে। আমরা যদি পরের প্রান্তিকের তথ্য যখন হয়তো পাবো, আশা করেন কিনা যে এখন যে চলমান পরিস্থিতি, আমরা তো জুলাই, আগস্ট, সেপ্টেম্বর প্রথম প্রান্তিক পেলাম, এর পরের প্রান্তিকের কথাও যদি ধরি অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, যেটি হয়তো আমরা সামনের দিনে পাবো,
তখন কি মনে করেন যে এই প্রবৃদ্ধিটা কিছুটা হলেও নিশ্চয়ই বাড়বে, সেটা তো আমরা আশা করতে পারি, বা এখন যে চলমান পরিস্থিতি? হ্যাঁ, অবশ্যই আমরা আশা করি যে প্রবৃদ্ধি খানিকটা বাড়বে, যদিও হয়তো আগের বছরের একই কোয়ার্টারের সমান সমান না হলে প্রবৃদ্ধি বাড়বে। এবং দেখুন, সেটা কিন্তু কতগুলা নির্দেশক কিন্তু আমাদের হাতে আছে। আমরা দেখেছি যে গার্মেন্টস খাত, যেটা আমাদের শিল্প খাতের অন্যতম প্রধান একটা উৎস, সেখানে কিন্তু যথেষ্ট পরিমাণে গতি ফিরে এসেছে। রপ্তানি খাতে কিন্তু আমরা দেখেছি চাঙ্গাভাব এসেছে, কাজে আমি মনে করি সেখানে প্রবৃদ্ধি বাড়বে। আমরা দেখেছি রেমিটেন্স প্রবাহে একটা ভালো প্রবৃদ্ধি এসেছে, সেটাও কিন্তু আমি বলবো সেবা খাতের যে চাহিদা আছে সেটাকে বাড়াবে। কাজে আমি আশা করব যে যেটা বর্তমান কোয়ার্টার যেটা শেষ হয়েছে আর কি, অক্টোবর থেকে ডিসেম্বর, সেখানে হয়তো প্রবৃদ্ধির ক্ষেত্রে আমি হয়তো কিছুটা পজিটিভ ধারা দেখতে আশা করছি আর কি। আমরাও সেটি আশা করি। কিন্তু এখন যদি আমরা একটু বলি যে অর্থনীতি পুনরুদ্ধার, আমরা আজকে আলোচনায় যেটি বলছিলাম যে আমাদের জিডিপি প্রবৃদ্ধি কমবে, এটা স্বাভাবিক, প্রত্যাশিতই ছিল আসলে। এবং আমরা যেহেতু বলছিলেন যে প্রকৃত চিত্র এখন পাচ্ছি, প্রকৃত তথ্য এখন উঠে আসছে, এখন আগামী দিনে আসলে এই অর্থনীতিটাকে পুনরুদ্ধার করা, অর্থাৎ জিডিপি প্রবৃদ্ধির দিকেও আমাদের একটু একটু করে যদি বাড়াতে চাই, আমরা যে ধরনের সংস্কার উদ্যোগগুলো নিচ্ছি, আমাদের করণীয় জায়গাগুলো নিয়ে যদি একটু বলতেন। আমরা একটা উচ্চ মূল্যস্ফীতির চাপে রয়েছে আসলে। হ্যাঁ, প্রথমে দেখুন, উচ্চ মূল্যস্ফীতির চাপ এটা কিন্তু আমাদেরকে নিয়ন্ত্রণ করতে আরেকটু সময় লাগবে। আমি আশা করব যে আগামী 2 মাস অত্যন্ত আমাদের জন্য ক্রিটিক্যাল, জানুয়ারি এবং ফেব্রুয়ারি, এর মধ্যে মূল্যস্ফীতির চাপটা কমে আসে কিনা। কারণ তারপরে তো আবার রমজান মাস শুরু হয়ে যাবে, তখন কিন্তু ট্র্যাডিশনালি আমরা দেখেছি সেই মাসে কিন্তু মূল্যস্ফীতির একটি চাপ থাকে। যদি আমরা মূল্যস্ফীতির চাপটাকে কমিয়ে আনতে পারি, তাহলে সরকারের পলিসি ফ্লেক্সিবিলিটি গুলা বেটার হবে। তারা চাইলে হয়তো খানিকটা তখন সুদের হার কমাতে পারবে, যেটা ব্যবসা বাণিজ্যের গতিকে স্বাভাবিক করতে পারে। তবে এই মুহূর্তে আমি মনে করি যে প্রায়োরিটি আমাদের কি হবে, আমাদের প্রায়োরিটি হবে দুটো জায়গায়। একটা হচ্ছে আইন শৃঙ্খলা পরিস্থিতিটাকে ভালো করা, এবং ব্যবসায়ীরা তারা যেন তাদের কনফিডেন্স ফিরে পান, সেটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ এই সময়ে। আপনার রিপোর্টে ছিল যে আমরা দেখছি যে গ্যাস সরবরাহের যে বিঘ্ন ঘটেছে, এটা যদি আমরা ঠিক করতে না পারি, তাহলেও কিন্তু সেই প্রোডাকশন আমাদের স্বাভাবিক ধারা ফিরবে না এবং গতি কিন্তু ব্যাহত হবে, সেটা আমাদেরকে মনে রাখতে হবে। তারপরে আরেকটি জিনিস হচ্ছে, আমরা দেখতে চাই যে রপ্তানি খাতে যে চাঙ্গা ভাব সেটা যদি অব্যাহত থাকে, তাহলে কিন্তু আমরা দেখবো যে প্রবৃদ্ধির যে ধারা, সেখানে হয়তো আমরা হয়তো কিছুটা পজিটিভ বা নেতিবাচক জায়গা খুঁজে পাবো। তারপরে মনে রাখতে হবে, অনেক জায়গায় কিন্তু এখন বিনিয়োগের পরিবেশটাকে উন্নত করার দিকে কিন্তু মনোনিবেশ করতে হবে। এটা করতে একটু সময় লাগে, কিন্তু আমরা যদি কিছু সংস্কার করে সেই সিগন্যালটা দিতে পারি, তাহলে হয়তো আমাদের জন্য বিনিয়োগ পরিবেশটা ভালো হলে হয়তো আমরা দেখতে পাবো যে বিনিয়োগে আস্থা ফিরে এসেছে, এবং যেটা কিন্তু প্রবৃদ্ধির গতিকে চাঙ্গা করার জন্য অন্যতম প্রধান হাতিয়ার। আর সবশেষে আমি বলতে চাই যে সুশাসনটা কিন্তু নিশ্চিত করতে হবে। রিফর্মের যে প্রচেষ্টা চলছে, সেটার সঙ্গে আমাদেরকে মনোনিবেশ করতে হবে যে আমাদের আইন শৃঙ্খলা পরিস্থিতি যেন উন্নতি হয়, এবং কতগুলো জায়গায় যেখানে আমরা ইমিডিয়েটলি কিছু করতে পারি, যেমন গ্যাস সরবরাহের কথা, এই জায়গাগুলোতে ভালো করলে আমার কাছে মনে হয় যে আস্তে আস্তে আমরা দেখবো যে সরবরাহ পরিস্থিতি কিন্তু স্বাভাবিক আসবে। একটি জিনিস মনে রাখতে হবে, মূল্যস্ফীতিকে নিয়ন্ত্রণ করা যেন অত্যন্ত গুরুত্বপূর্ণ, সেটার সঙ্গে এটাও যেন না হয় যে যদি অর্থনীতির গতি যদি একদম শ্লথ হয়ে যায়, তাহলে কিন্তু আমরা দেখবো যে একদিকে ইনফ্লেশন থাকছে, অন্যদিকে কিন্তু একটা স্ট্যাগনেশন তৈরি হতে পারে, যেটা যে কোনো অর্থনীতির জন্য কিন্তু একটা বড় রকমের বিপর্যয় নিয়ে আসতে পারে। নিশ্চয়ই আমরা দেখেছি সবসময় যে অর্থনীতিতে এই দুটো বিষয় আসলে একটা ডমিনো ইফেক্ট হয়ে যায়। মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ করতে গেলে প্রবৃদ্ধি, আবার প্রবৃদ্ধিও একটা আকাঙ্ক্ষা থাকে, তখন আবার মূল্যস্ফীতির চাপ থাকে। সব মিলিয়ে ডক্টর রাজ্জাক, আমরা একটু আপনার কাছে শুনতে চাই যে মূল্যস্ফীতি নিয়ে আমরা দেখেছি যে অন্তর্বর্তীকালীন সরকার চেষ্টা করে যাচ্ছেন, কিন্তু কোথাও একটা ছন্দপতন, সাধারণ মানুষ স্বস্তি পাচ্ছেন না, এবং সবথেকে বেশি সমালোচিত হচ্ছেন তারা এই উচ্চ মূল্যস্ফীতির জায়গাটিতে। সেটি হয়তো চায়ের দোকানেও আলোচনা হচ্ছে যে একটা মানুষ যখন আসলে নিত্যপণ্যের দামের কষাঘাতে যখন জর্জরিত হচ্ছেন, সেই জায়গাটি নিয়ে একটু বলবেন কিনা যে এটা কি আসলে যে উদ্যোগগুলো নেওয়া হয়েছে সেটি এখনো বাজারে ফাংশন করছে না, নাকি এটা করতে আসলে সময় লাগবে, আরো অনেক বেশি সময় লেগে যাবে? দেখুন, এটা আমি সবসময় বলি এবং আপনারা অনেকেই জানেন যে মূল্যস্ফীতিকে নিয়ন্ত্রণ করতে, বিশেষ করে যে মূল্যস্ফীতি গত 2 বছরের অধিক সময় ধরে আছে, সেটাকে নিয়ন্ত্রণ করতে কিন্তু আপনার 9 থেকে 14 মাস 16 মাস কিন্তু সময় লাগে। সেই সময়টা আমাদেরকে দিতে হবে, এটা এক নম্বর। দ্বিতীয় হচ্ছে যে আমি বলবো যে সরবরাহ পরিস্থিতিটাকে আমরা আরেকটু হয়তো বেটার করতে পারি, সেই অপশন আমাদের সামনে আছে কিনা। এটা হতে পারে যে আমরা যদি আরেকটু আমদানি বেশি করতে পারি,
বাজার ব্যবস্থায় সেই সরবরাহটা যোগ হলে আমরা দেখবো যে মূল্যস্ফীতিতে কিন্তু খানিকটা গতিটা কমে আসবে। আরেকটি জিনিস না বললেই নয় যে যেহেতু আমরা জানি যে আমরা কিভাবে মূল্যস্ফীতিটাকে হিসাব করি, আমরা এটাকে হিসাব করি যে গত বছরের এই মাসে কি অবস্থা ছিল। কিন্তু আপনি জানেন যে গত বছরে কিন্তু মূল্যস্ফীতিটাকে কিন্তু কমিয়ে দেখানো হচ্ছিল। যেহেতু কমিয়ে দেখানো হচ্ছিল, এর ফলে এই বছরের একই মাসে মূল্যস্ফীতির হারটা কিন্তু বেশি মনে হতে পারে। এটাও একটা কারণ হতে পারে। কাজে সেখানে কিন্তু তথ্যপত্র ঘাটতিও আছে। কাজে আমি বলবো যে সরকার যে পলিসিগুলো নিয়েছে এগুলোকে একদমই আমরা বলতে পারি না যেগুলো কাজ করছে না। আমাদেরকে আস্থা নিতে হবে, এই পলিসিগুলোকে কাজ করে একটু সময় দিতে হবে এবং মনে রাখতে হবে যে অতীতে তথ্যপত্রের যে ভুল ভ্রান্তি ছিল বা ইচ্ছা করে যে কম দেখানো হয়েছে সেটারও কিন্তু প্রভাব পড়ছে যে এখন মূল্যস্ফীতির হিসাবের উপরে। এটা কিন্তু আমাদেরকে মাথায় রাখতে হবে। কিন্তু আমি মনে করি সমন্বিত প্রয়াস, বিশেষ করে রমজান মাসকে সামনে রেখে, সেখানে আমরা কন্ট্রাকশনের পলিসি আছে ভালো কথা, কিন্তু এটার সঙ্গে অবশ্যই সরবরাহ ব্যবস্থাটাকে সুসংহত করতে হবে, অতিরিক্ত সরবরাহ করতে হবে এবং মার্কেটে যদি সরবরাহ জনিত কোনো বাধা প্রতিবন্ধকতা থাকে সেগুলো কিন্তু দূর করতে হবে। তাহলে আমরা দেখবো যে মূল্যস্ফীতির যে গতি সেটাকে হয়তো কমে আনা সম্ভব। জি নিশ্চয়ই, এটা আসলে সবাই আপনারা বলে আসছেন যে সরবরাহ ব্যবস্থাটাই আসলে একটা বড় ধরনের সহায়ক ভূমিকা রাখতে পারে মূল্যস্ফীতি কমানোর ক্ষেত্রে। আমরা আবার অন্যদিকে দেখতে পাচ্ছি যখন একজন কৃষক দাম পাচ্ছেন না, আমরা দেখতে পাচ্ছি এই ধরনের রিপোর্ট আপনিও দেখেছেন হয়তো, একটা ফুলকপি 5 টাকায় বিক্রি হচ্ছে, কোথাও হয়তো 2 টাকায় একটা সবজি বিক্রি হচ্ছে এই শীতের মৌসুমে, আবার সেটি কৃষকও তো ন্যায্য দাম পাচ্ছেন না। সেই জায়গাটায় আমরা বোধহয় একটা সাপ্লাই চেইনে একটা বড় ধরনের সংকটের মধ্যে এখনও রয়ে গেছে, যে কারণেই এই পরিস্থিতিগুলো হচ্ছে। তো একদিকে আমরা সরবরাহ বাড়াতে যাচ্ছি, অন্যদিকে কৃষককেও আবার যখন এই শীত মৌসুমে দাম দিতে পারি না, সেইটা আসলে কি কারণ কাজ করে মনে করেন যে সেটি আসলে কেন হয়? যে খুবই ভালো প্রশ্ন। আমি বলবো যে এটা একটি আমাদের জন্য একটি গুরুত্বপূর্ণ ইস্যু যেটা আমাদেরকে মাথায় রাখতে হবে। কৃষক যদি ন্যায্য দাম না পায় তাহলে কিন্তু এটা সমাজে অন্যায্যতা তৈরি করে এবং এটাকে আমাদেরকে প্রায়োরিটি দিয়ে দেখতে হবে। এটা বাংলাদেশের দীর্ঘদিনের সমস্যা। এটার প্রধান কারণ হচ্ছে কৃষক তার সাপ্লাই চেনে এখনো ভালো বার্গেনিং পাওয়ার এস্টাবলিশ করতে পারে নাই। আজকে যদি আমাদের কোল্ড স্টোরেজ সিস্টেম যদি স্ট্রং হতো, কৃষকদের সমবায় যদি ভালো কাজ করত এবং কৃষক যদি যখন অতিরিক্ত সরবরাহ হয় সেটাকে খানিকটা ধরে রেখে আস্তে আস্তে বাজারে ছাড়তে পারতো, তাহলে আমরা দেখতাম যে সে কিন্তু দামটা ভালো পেত। এটা কিন্তু বাংলাদেশে আমরা করতে পারি নাই। আমাদের কৃষকদের সমবায় ব্যবস্থা শক্ত হয় নাই, কোল্ড চেনের সিস্টেম আমরা তৈরি করতে পারি নাই। সেটা কিন্তু আমাদের এই কৃষি পণ্য সরবরাহের ক্ষেত্রে একটি কিন্তু বড় মাত্রার বাধা তৈরি করেছে, যেখানে কৃষকরা দাম পায় না। এই থেকে মুক্তি পেতে হলে যেটা করতে হবে ইমিডিয়েট টার্মসে, যে সরকার কিছু সাপোর্টিভ মেজার্স নিতে পারেন, বিশেষ করে এগ্রিকালচার সাবসিডিজ আমাদের যত সমস্যায় থাকুক সেটার জন্য না কমে যায় সেদিকে মনোনিবেশ করতে হবে। যদি কোনোভাবে সম্ভব হয় কৃষকদেরকে কিছু সুযোগ সুবিধা দেওয়া, তাদের কৃষি পণ্য উৎপাদনের জন্য যদি কম সুদে তাদেরকে খানিকটা লোন দেওয়া যায় যেটা নিয়ে তারা কাজ করতে পারেন, সেদিকে মনোনিবেশ করা এবং মিডিয়াম টার্মে চিন্তা করতে হবে যে কিভাবে কৃষকের এই বার্গেনিং পাওয়ারটা আমরা বাড়াতে পারি যেন সে মধ্যশক্তি ভোগে যারা আছে তাদের দ্বারা নিয়ন্ত্রিত না হতে পারে আর কি। এবং সেটার জন্য আমাদেরকে বাজার ব্যবস্থার পাশাপাশি যেটা সরবরাহটাকে স্থিতিশীল করতে পারে, আমি একটু আগে যেটা বলেছি যে কোল্ড স্টোরেজ সিস্টেম, সরাসরি কৃষকদের কাছ থেকে কিনে নিয়ে আসা, বাজারের সঙ্গে কৃষকদেরকে সংযুক্ত করা। এখন আমাদের যোগাযোগ ব্যবস্থা অনেক ভালো হয়েছে, এখন যে টেকনোলজি আছে কৃষক জানে যে কোন পণ্যের দাম কোথায়। তাহলে প্রশ্ন হচ্ছে যে কেন সেই পণ্যটা সেই জায়গায় নিয়ে যাওয়া যাচ্ছে না যেখানে গেলে কৃষক একটু ভালো দাম পাবে। সেখান থেকে মধ্যস্বত্বদের ভোগের হাত থেকে কৃষককে কিভাবে রক্ষা করা যায় সেটাও কিন্তু সরকারের প্রয়াসের অংশ হওয়া উচিত বলে আমি মনে করি। ডক্টর রাজ্জাক, আমরা শেষ করব, তার আগে ছোট করে দু একটি বিষয় একটু। আমরা আমদানি পরিস্থিতি বলছিলেন যে উন্নত করা যেতে পারে, যেটা মূল্যস্ফীতিতে আমাদের সহায়ক ভূমিকা রাখতে পারে, কিন্তু ডলারের বাজারে আবার নতুন করে দেখছি একটা চাপ তৈরি হয়েছে। আমরা দেখছি যে কিছুটা সরবরাহের ঘাটতি বলা যায়, ঘাটতি বলতে বেশি রেটে তাদেরকে কিনতে হচ্ছে। সেটা তো আসলে আমাদের আমদানি খরচ যখন বেড়ে যায় তখন তো ভোক্তা পর্যায়ে এসে আবার সেই পণ্যের দাম বেড়েই যায়। আমাদের ডলারের বাজারে আমরা দেখতে পাচ্ছি এখন 123 টাকায় কেনার কথা বলা হয়েছে ব্যাংকগুলোকে, কিন্তু ব্যাংকগুলো হয়তো সেটা মানতে পারছেন না। খোলা বাজারে সেটি আরও কিছু বেশি, 125, 26, কখনো 27 হয়ে যাচ্ছে। এরকম একটা পরিস্থিতি আসলে ডলারের বাজারে কেন, আমরা যেহেতু রেমিটেন্স আমাদের বাড়ছে, কেন এই চাপটা তৈরি হচ্ছে বলে মনে করেন? এটার পিছনে দুটো কারণ আছে। প্রথম হচ্ছে দেখুন, ডলারের বাজার কিন্তু বেশ খানিকটা সময় স্থিতিশীল ছিল। তারপর যেটা হয়েছে যে ওই পরিবর্তিত রাজনৈতিক পরিস্থিতির পরে আমরা যেটাকে বলি ইনফর্মাল চ্যানেলের সেবা
খাতের যে চাহিদা বৃদ্ধি হয়, বিশেষ করে বিদেশে যে সেবা নেওয়ার ক্ষেত্রে, সেটাও খানিকটা কমে থাকার ফলে ডলার বাজারে কিন্তু স্থিতিশীল অবস্থা ফিরে এসেছিল। এখন সে জায়গায় আবার একটু চাহিদা বাড়ছে, কাজেই হয়তো ইনফর্মাল চ্যানেলে সেটা কিন্তু ডিমান্ড বাড়া শুরু করে, সেটা একটি কারণ। দ্বিতীয় একটি কারণ হচ্ছে যেহেতু আমরা দেখছি যে রপ্তানি খাতে খানিকটা চাঙ্গাভাব এসেছে, যেহেতু রেমিটেন্সে খানিকটা চাঙ্গাভাব এসেছে, এই জন্য কিছু কিছু ক্ষেত্রে কিন্তু চাহিদাও কিন্তু বাড়ছে ডলারের, এবং সেটারও কিন্তু আমরা ফলাফলটা দেখতে পাচ্ছি যে ডলারের যে এখন যে দামের কথা আপনি বললেন সেই জায়গাটা। আরেকটি ব্যাপার হচ্ছে বাংলাদেশের অর্থনীতিতে গত ৩-৪ বছর আমরা দেখছি যে আমাদের আমদানিটা একটি জায়গায় কিন্তু আটকে আছে। একটা ইকোনমির ভালো একটা সাইন হচ্ছে ইকোনমি গ্রো করবে এবং অ্যাট দ্য সেম টাইম তার কিন্তু আমদানি রপ্তানি যথেষ্ট পরিমাণে বাড়তে হবে। আমাদের কিন্তু আমদানি একটা জায়গায় আটকে আছে। আমদানি একটা জায়গায় আটকে থাকার মানে হচ্ছে যথেষ্ট পরিমাণে সরবরাহ হবে না, সেটা আপনি কনজিউমারদের প্রোডাক্টস এর ক্ষেত্রে বলেন আর ইন্ডাস্ট্রিয়াল গুডস র ম্যাটেরিয়ালস যেটা কথা বলেন, সেখানে স্বাভাবিক কিন্তু সরবরাহটা কিন্তু নাই। এর ফলেও দীর্ঘদিন যেহেতু একটা জায়গায় এই আমদানিটা আটকে আছে, এখন কিন্তু আমরা দেখতে পাবো যে সেখানে কিন্তু চাহিদা বাড়া শুরু করবে, যেটার কিন্তু চাপ পড়বে ডলারের উপরে। একটা অর্থনীতির অন্যতম প্রধান চ্যালেঞ্জ হচ্ছে যে অর্থনীতিতে ইনফ্লেশনারি প্রেশার আর এটার সঙ্গে রিজার্ভের সংকট তৈরি হয়, সেখান থেকে বেরিয়ে আসাটা অত্যন্ত কঠিন, এবং সেখানে একটা ডেলিকেট পলিসি ব্যালেন্সিং এর কিন্তু একটা ব্যাপার থাকে, এবং বাংলাদেশ ব্যাংক এখন সেটাই করার চেষ্টা করছে। তারা যদি ডলারকে উন্মুক্ত করতে চায়, ডলারের যদি একটু দাম বাড়ে, সেটা আবার ইনফ্লেশনারি প্রেশারটাকে বাড়িয়ে দিতে পারে। আবার আমি যদি বেশি আমদানি করতে না পারি এবং বাজারে যদি সরবরাহ বাড়াতে না পারি, সেটাও কিন্তু আবার ইনফ্লেশনকে কমিয়ে আনতে সাহায্য করছে না। কাজে আমাদেরকে দেখতে হবে যে এই পলিসি গুলোকে কতখানি ডেলিকেটলি ব্যবহার করে বাংলাদেশ ব্যাংক পারবে আমাদেরকে মূল্যস্ফীতি থেকে খানিকটা স্বস্তি দিতে, এবং এট দ্য সেম টাইম তারা তাদের রিজার্ভটাকে বাড়াতে। এটি একটি কঠিন চ্যালেঞ্জ তাদের জন্য। একটা কঠিন পরিস্থিতি আসলে, এবং একটা কঠিন চ্যালেঞ্জের মধ্যে দিয়ে আসলে আমরা যাচ্ছি। আমরা আলোচনা শেষ করব, তার আগে যে আলোচনা দিয়ে শুরু করেছিলাম সেই সাবজেক্টে যদি একটু ফিরে আসি। মূল্যস্ফীতির চাপ কমানো নিয়ে আপনি অনেকগুলো পরামর্শের কথা বললেন। ডক্টর রাজাক, আপনাকে যেহেতু পেয়েছি অনেকদিন পর, তাই একটু সময় বেশি নিয়ে নিলাম। আমরা মোটা দাগে জিডিপি প্রবৃদ্ধি আলোচনায় যদি আবারও ফিরি, জিডিপি প্রবৃদ্ধির কমার কারণগুলো বলছিলেন। এখন আমরা এই জিডিপিটাকেও যেন একটু রাখতে পারি, কেননা আমরা ঘুরে ফিরে কিন্তু ব্যবসায়ীদের কাছ থেকে শুনতে পাচ্ছি তারা বিজনেস কনফিডেন্সের জায়গাটায় কিছু কিছু জায়গায় তারা আসলে এখনও স্লোথ, বা উৎপাদনের স্বাভাবিকতা, কারখানার কাজের স্বাভাবিকতা, সেখানে জ্বালানি একটা বড় কারণ আপনি বলছিলেন। সার্বিকভাবে আমরা বোধহয় উৎপাদনশীলতার জায়গায় প্রোডাক্টিভিটিটা আমাদের ছন্দপতন হয়েছে। সেইটার পাশাপাশি আর কি করা যেতে পারে যেটি আসলে আমাদের অন্তত অর্থনীতিটাকে, অর্থাৎ ব্যবসা বাণিজ্যটাকে স্বাভাবিক কার্যক্রম বা স্বাভাবিক গতিশীলতা তৈরি করতে পারে বলে মনে করেন? যে আমি প্রথমে আপনাকে বলে, দেখুন আমি মনে করি যেহেতু আমরা দেখেছি যে দাম বেড়েছে, কৃষকরা সবসময় দাম না পেলেও বাজারে যে প্রবণতা আছে সেটা কিন্তু কৃষকদেরকে উদ্বুদ্ধ করবে সামনের দিনে সরবরাহ বাড়াতে। যদি কোনো বড় মাত্রার ন্যাচারাল ডিজাস্টার আমরা অ্যাভয়েড করতে পারি বা আমাদের যদি না হয়, তাহলে আমি মনে করি যে কৃষি খাতে আমরা দেখবো যে প্রবৃদ্ধি বাড়ছে সামনের দিনগুলোতে। এটা একটি আশাব্যঞ্জক হিসেবে আমি আপনার সঙ্গে তুলে ধরতে চাই। এটার সঙ্গে আমি মনে করি যেহেতু রেমিটেন্সের প্রভাব বেড়েছে, আমি মনে করি যে আমরা দেখবো যে সেবা খাতে হয়তো খানিকটা চাঙ্গাভাব ফিরে আসবে যদি আমরা ইনফ্লেশনের লাগামটাকে খানিকটা টেনে ধরতে পারি। কাজে এই দুটো কিন্তু সম্ভাবনা আছে। তারপরে হচ্ছে বিনিয়োগ। বিনিয়োগে একটি জিনিস আছে যে যেহেতু ইন্টারেস্ট রেট বাড়ানো হয়েছে এবং সেটা একটা চাপ তৈরি করেছে, কিন্তু আমার কাছে মনে হয় যে যদি আমরা বিনিয়োগ পরিবেশ তৈরি করতে পারি, যে রাজনৈতিক অস্থিরতা ছিল এবং যেখানে একটি অনিশ্চয়তা ছিল, এটা যদি কেটে যায়, তাহলে কিন্তু আমরা দেখবো যে আমাদের মধ্যে যারা উদ্যোক্তারা আছেন, বাংলাদেশের বিনিয়োগের ক্ষেত্রে কিন্তু আমাদের ডোমেস্টিক উদ্যোক্তারাই কিন্তু আমাদের প্রধান উৎস। আমরা কিন্তু বেশি আমাদের ফরেন ডাইরেক্ট ইনভেস্টমেন্ট নাই। কাজে আমরা যদি তাদেরকে আস্থার মধ্যে আনতে পারি, আইন শৃঙ্খলা পরিস্থিতির কথা বলেছি, যদি আমরা আনতে পারি, তাহলে আমরা দেখবো যে সেখানেও কিন্তু একটা স্বাভাবিক অবস্থা ফিরে আসবে। কাজে ইনফ্লেশনটাকে ট্যাকেল করাটা এই মুহূর্তে সরকারের যেরকম প্রায়োরিটি, এটা সঙ্গে সঙ্গে কিন্তু কিছু ইতিবাচক ধারা আছে যেটা আমাদের কিন্তু আশাব্যঞ্জক করে যে আমাদের প্রবৃদ্ধি হয়তো গত বছরের মতো 6-7% হবে না গত বছরগুলোর মতো, কিন্তু তারপর আমরা একটা রেসপেক্টেবল গ্রোথ পাবো। যদি এই বছর আমরা 4 বা 5 ভাগের মতো অর্থনৈতিক প্রবৃদ্ধি অর্জন করি, তাহলে আমি বলবো এটি একটি কিন্তু ভালো এক অর্থনৈতিক প্রবৃদ্ধি, এবং সেটা কিন্তু আমাদেরকে ওভারঅল ইকোনমিক ম্যানেজমেন্টকে কিন্তু হেল্প করবে। আর আমাদেরকে অবশ্যই মনে রাখতে হবে রপ্তানি খাতের চাঙ্গা ভাব যেন অব্যাহত থাকে, এবং রেমিটেন্সের যে গতি আমরা দেখি সেটা দুটো ভালো থাকবে। আমাদের পক্ষে এক্সটার্নাল ফ্রন্টে যে চ্যালেঞ্জগুলো আছে সেগুলো কিন্তু ম্যানেজ করাটা অনেক সোজা হবে। কাজে অনেক সম্ভাবনা আছে, কিন্তু এই চ্যালেঞ্জগুলোকে কিন্তু আমাদের মোকাবেলা করতে হবে। যে চ্যালেঞ্জগুলোর কথা একটু আগে আপনাকে বলেছে আর কি, ইনফ্লেশন ট্যাকেল করা,
এবং আইন শৃঙ্খলা পরিস্থিতি তৈরি করা, ব্যবসায়ীদেরকে আস্থার মধ্যে ফিরিয়ে আনা। জি, ডক্টর রাজ্জাক, অসংখ্য ধন্যবাদ জানাই। আপনি ব্যস্ততার মধ্যেও আমাদের আলোচনায় সময় দিয়েছেন। আবারও পরবর্তী কোনো অনুষ্ঠানে আপনাকে পাশে পাবো সেই প্রত্যাশায় আজকের মতো বিদায় জানাচ্ছি। আবারও ধন্যবাদ ডক্টর রাজ্জাক। আপনাকেও ধন্যবাদ। দর্শক, আমাদের সঙ্গে যুক্ত ছিলেন র্যাপিডের চেয়ারম্যান ডক্টর আব্দুর রাজ্জাক। কথা বলছিলেন জিডিপি প্রবৃদ্ধি এবং মূল্যস্ফীতির চ্যালেঞ্জ নিয়ে। বিজনেস আওয়ারে আমরা এ পর্যায়ে একটা বিরতি নিব, ফিরব অন্যান্য সংবাদ নিয়ে। আশা করি আমাদের সঙ্গে থাকবেন। দর্শক, বিরতির পর আবারও স্বাগত বিজনেস আওয়ারে, সাথে আছে বাবু কামরুজ্জামান। মেট্রো রেলে সব ধরনের যাত্রী সেবায় মূল্য সংযোজন কর অব্যাহতি দিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর। এই সুবিধা 2025 সালের 31 ডিসেম্বর পর্যন্ত বহাল থাকবে। সোমবার এনবিআরের দ্বিতীয় সচিব ব্যারিস্টার মোহাম্মদ বদরুজ্জামান মুন্সির সই করা এই সংক্রান্ত বিশেষ আদেশে এই তথ্য জানানো হয়। আদেশে বলা হয়, মেট্রো রেল বাংলাদেশের সর্বাধুনিক ও জনপ্রিয় গণপরিবহন, যানজট নিরসনে ভূমিকা রাখার পাশাপাশি কর্মঘণ্টা সাশ্রয়েও অগ্রণী ভূমিকা পালন করছে। তাই মেট্রো রেলের অধিক জনপ্রিয়তা এবং ব্যয় সাশ্রয়ী করতে এই উদ্যোগ নেওয়া হয়েছে। নতুন আদেশ অনুযায়ী এনবিআর মূসক ও সম্পর্ক শুল্ক আইনে প্রদত্ত ক্ষমতা বলে মেট্রো রেল সেবার উপর আরোপিত মূল্য সংযোজন কর অব্যাহতি দেওয়া হয়েছে। সপ্তম দিনের মতো চলছে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা। এবারের মেলায় আলাদা করে নজর কেড়েছে ইলেকট্রনিক্স প্যাভিলিয়নগুলো। দেশের গণ্ডি ছাড়িয়ে বিদেশেও রপ্তানি হচ্ছে বাংলাদেশি ইলেকট্রনিক্স পণ্য। ফ্যান, টিভি, ফ্রিজ সহ বিভিন্ন ইলেকট্রনিক্স পণ্যের ব্যাপক চাহিদাও বাড়ছে। এখনও বিক্রি জমে না উঠলেও ক্রেতা আকর্ষণে দেয়া হচ্ছে নানা ছাড়। আন্তর্জাতিক বাজারে নিজেদের অবস্থান তুলে ধরতে বাণিজ্য মেলায় এবার সরব উপস্থিতি দেশের ইলেকট্রনিক্স প্রতিষ্ঠানগুলোর। টিভি, এসি, ফ্রিজ সহ সব ধরনের পণ্যের নিত্য নতুন ফিচার নিয়ে এসেছে কোম্পানিগুলো। কমার্শিয়াল প্রতিষ্ঠান বা রেস্টুরেন্টগুলোর কথা চিন্তা করে এবারের মেলায় ভার্টিক্যাল প্রমোশনাল ডিসপ্লে নিয়ে এসেছে এই ইলেকট্রনিক্স প্রতিষ্ঠান। এছাড়া এসিতে ডিসপ্লে সহ মোবাইল ফোনে যে কোনো জায়গা থেকে তা নিয়ন্ত্রণ করা যাবে এমন আন্তর্জাতিক মানের এসি নিয়ে এসেছে কোনো কোনো প্রতিষ্ঠান। মোটামুটি 20টা প্লাস পণ্য আমরা আন্তর্জাতিক মেলা উপলক্ষে নতুন নিয়ে আসছি। এটা এয়ার কন্ডিশনারে এলইডি স্মার্ট টেলিভিশন এবং সেটা ডিসপ্লেতে বিজ্ঞাপন দিতে পারবেন। সবচাইতে লেটেস্ট মডেল এটা আমাদের। এখানে দেখা যাচ্ছে কুলিং নিতে পারবেন, ঠান্ডা জলও নিতে পারবেন, সেই সাথে আইসও নিতে পারবেন। এই টেকনোলজি নিয়ে এসেছি। আশা করতেছি আমরা ইন্টারন্যাশনাল বাজার আমরা অতি শীঘ্রই ধরতে পারবো। সারা বছর গৃহস্থালী ও ইলেকট্রনিক্স নানা পণ্য মেলা থেকে কিনতে যারা অপেক্ষায় থাকেন তাদের জন্য অফারও দিচ্ছে ইলেকট্রনিক্স প্যাভিলিয়নগুলো। ইলেকট্রনিক্স পণ্যই কিনবো, এর জন্য আসলাম, ভীষণে দেখলাম। নতুনত্ব কিছুদিন আগে বের হয়েছে, দেখতে আসলাম, দেখি বাসার জন্য নেওয়া যায় কিনা। অনেক কিছু কিনতে আসছি, বাট এটা দেখে ভালো লাগছে, এই জন্য এটা কিনলাম। বাসায় এটা কাজে দিবে, রান্নার কাজে দিবে। দেশের চাহিদা মিটিয়ে এখন কয়েক ডজন ইলেকট্রনিক্স পণ্য বিভিন্ন দেশে রপ্তানি হচ্ছে। এই ধারা অব্যাহত রাখতে জোর চেষ্টা করে যাচ্ছে বলেও জানিয়েছে প্রতিষ্ঠানগুলো। মিনা ফেরদাউস, নিউজ 24, ঢাকা। দর্শক, এবারে শেয়ার বাজারের খবর। সপ্তাহের তৃতীয় কর্মদিবস সোমবার, মঙ্গলবার শেয়ার বাজারের সূচকের মিশ্র প্রবণতা আমরা লক্ষ্য করছি। প্রধান সূচক যদিও কিছুটা বেড়েছে। দেখে নেব ঢাকা স্টক এক্সচেঞ্জের ওয়েবসাইট থেকে সবশেষ পরিস্থিতি। ডিএসসির এক্স সূচক যেটি বলছিলাম যে এরই মধ্যেই বেলা 1:30 নাগাদ লেনদেনের যে পরিস্থিতি, 12 পয়েন্ট বেড়েছে, 12 পয়েন্ট বেড়ে অবস্থান করছে 5211 পয়েন্টে। এবং সরিয়া সূচক যেটি রয়েছে সেটি 4.5 পয়েন্ট বেড়েছে, 4.5 পয়েন্ট বেড়ে অবস্থান করছে 1166 পয়েন্টে। অন্যদিকে বাছাই করা কোম্পানি নিয়ে গঠিত DS30 সূচক সেটিও 3.55 পয়েন্ট কিন্তু নিম্নমুখী, অর্থাৎ DS30 কিন্তু আজকে কমেছে এখন পর্যন্ত 3.5 পয়েন্ট কমে অবস্থান করছে 1930 পয়েন্টে। লেনদেনে খুব বেশি গতি নেই। আমরা এখনও দেখছি যে গত এক মাস ধরে কিন্তু আমরা 500 কোটি টাকার নিচে লেনদেন আসলে লক্ষ্য করছি। এখন পর্যন্ত 296 কোটি টাকার কিছু বেশি লেনদেন হয়েছে বাজারে। আর হাত বদল হওয়া শেয়ার মিউচুয়াল ফান্ড ইউনিটের মধ্যে আমরা দেখেছিলাম গতকালও দাম বাড়ার তালিকায় বেশি ছিল। আজকে 246টি শেয়ারের দর কিন্তু বেড়েছে এবং কমেছে 95টির, আর অপরিবর্তিত আছে 58টি শেয়ার ও মিউচুয়াল ফান্ড ইউনিটের। সব মিলিয়ে বাজারে এখনও এক ধরনের আস্থা সংকট রয়েছে। স্বাভাবিক যে ছন্দ, লেনদেনের যে স্বাভাবিকতা, সেটি কিন্তু আসলে বাজারে লক্ষ্য করা যাচ্ছে না। এই ছিল আজকের পুঁজিবাজার পরিস্থিতি। এবারে মুদ্রা বাজার পরিস্থিতি জানবো আমরা।
সোনালী ব্যাংকের সূত্র ধরে প্রধান মুদ্রার বিনিময় মূল্য আমরা জানি ডলারের বাজারে একটা চাপ তৈরি হয়েছে এবং মার্কিন ডলার কিন্তু 120 এবং 21 ছিল, এখন এখানে দেখানো হচ্ছে 121 টাকায় কিনে 122 টাকায় বিক্রি করা হচ্ছে, ইউরো 127 টাকায় কিনে 132 টাকায় বিক্রি করা হচ্ছে, পাউন্ড 150 টাকায় কিনে 155 টাকায় বিক্রি করা হচ্ছে, চীনা ইউয়ান রয়েছে 15 টাকা 50 পয়সা ক্রয় মূল্য এবং বিক্রি মূল্য 17 টাকা 30 পয়সা, সৌদি রিয়াল 32 টাকা 50 পয়সায় কিনে 33 টাকা 30 পয়সা বিক্রি করা হচ্ছে, ভারতীয় রুপি 1 টাকা 35 পয়সায় কিনে 1 টাকা 45 পয়সা বিক্রি করা হচ্ছে। এই ছিল প্রধান মুদ্রার বিনিময় মূল্য। এবারে স্বর্ণের দরদাম, 22 ক্যারেটের সব থেকে ভালো মানের স্বর্ণ আমরা দেখতে পাচ্ছি 1,38,288 টাকা প্রতি ভরির দাম। অন্যদিকে 21 ক্যারেটের স্বর্ণ রয়েছে 1,32,000 টাকা প্রতি ভরি, আর 18 ক্যারেটের স্বর্ণের দাম পড়বে 1,13,000 টাকা ভরি প্রতি, আর সনাতন স্বর্ণের দাম পড়বে প্রায় 93,000 টাকা, 92,869 টাকা। পাশে গ্রাম প্রতি দাম দেখানো আছে, 1 ভরি সমান 11.664 গ্রাম হিসেবে এই হিসাব করা হয়েছে। আমরা স্বর্ণের পর রূপার দাম দেখে নেব। রূপার দাম অনেকদিন ধরে অপরিবর্তিত, মাঝে একবার শুধু সমন্বয় হয়েছিল। 22 ক্যারেটের রূপার দাম এখন 2,500 টাকা ভরি, 2,500 টাকার কিছু বেশি। 21 ক্যারেটের রূপার দাম পড়বে 2,449 টাকা প্রতি ভরি, আর 18 ক্যারেটের রূপার দাম পড়বে 2,100 টাকা ভরি প্রতি, আর সনাতন রূপার দাম পড়বে 1,500 টাকার কিছু বেশি। দর্শক, এই ছিল আমাদের কাছে স্বর্ণ মুদ্রা রূপার বাজারের আপডেট, সবশেষ দরদাম। দর্শক, এই মুহূর্তে আমরা সরাসরি যুক্ত হতে চাই বিডা কার্যালয়ে। আমাদের সহকর্মী মুরসালিন জুনায়েদ রয়েছেন সেখানে। আজকে আনুষ্ঠানিকভাবে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় এবং ব্রিফিং করছেন বেজার নির্বাহী চেয়ারম্যান। আমরা সরাসরি যেতে চাই সেখানে। প্রায় 7,200 একর ল্যান্ড এই পর্যন্ত অ্যালোকেট করা হয়েছে এবং 45,000 ডিরেক্ট এমপ্লয়মেন্ট নিয়ে আমরা কথা বলছি। তো নাম্বারগুলোকে আমি যদি একটু ব্রেক ডাউন করি, এই 19টা ইকোনমিক জোনের যে কথা আমরা বলছি এখানে, যে আইদার আন্ডার ডেভেলপমেন্ট অর অপারেশনাল, তার মধ্যে 6টি হচ্ছে গিয়ে গভর্নমেন্ট ইকোনমিক জোন, ঠিক আছে, ইনক্লুডিং ওই জাপানিজ ইকোনমিক জোন যেটা একটা G2G। সো 5টি অ্যাবসলিউট পিওর গভর্নমেন্ট ইকোনমিক জোন, একটা G2G, আর বাকি 13টা হচ্ছে গিয়ে লাইসেন্সড প্রাইভেট ইকোনমিক জোন। প্রাইভেট ইকোনমিক জোন যেরকম বেশ কয়েকটা গ্রুপের ইকোনমিক জোন আছে বাংলাদেশের বিভিন্ন জায়গায়, তাদেরকে যোগ করে সর্বমোট 19টা ইকোনমিক জোন আছে এই মুহূর্তে। আর এই 7,251 যে আমরা রাফলি অ্যাবাউট 7,200 বলা আছে এখানে একর অ্যালোকেট করা হয়েছে, তার মধ্যে জেনুইনলি ইন্ডাস্ট্রিকে অ্যালোকেট করা হয়েছে রাফলি ক্লোজ টু 2,000 একর্স। সো আপনি যদি বেবজার সাথে কম্পেয়ার করেন, বেবজার এখন পর্যন্ত অ্যালোকেশন আই থিংক ইজ অ্যাবাউট রাফলি 2,400 একর্স। সো বেজার অ্যালোকেশন হচ্ছে রাফলি 2,000 একর্স। সো ইয়েস, আমি আবারও সেই পয়েন্টটাতে ফেরত যাই যে অ্যাবসলিউটলি বেজার ডেভেলপমেন্ট হ্যাজ বিন স্লাইটলি ফ্ল্যাট বাট ইজ অ্যাবাউট টু পিক আপ। সো এই জিনিসটা আমাদেরকে মাথায় রাখতে হবে। 45,000 ডিরেক্ট এমপ্লয়মেন্ট এর সাথে কনস্ট্রাকশন ওয়ার্কার যদি আমরা যোগ করি তাহলে এই নাম্বারটা 60,000-এর মতো করে গিয়ে দাঁড়ায়। The total number of people who are actually currently engaged directly in economic zones. সো এই যে আমরা 122টার কথা বললাম, এটাকে আমি আরেকটু যদি ফ্লেয়ার আউট করার চেষ্টা করি, হ্যাঁ, যে 122টাকে আমি যদি একটা পিওর ফানেল পয়েন্ট অফ ভিউতে চিন্তা করি, আমি যেহেতু ব্যাংকিং ইন্ডাস্ট্রি থেকে আসছি, আমরা সবসময় এরকম করে চিন্তা করতাম যে আমি যদি 10টা ক্লায়েন্টকে টার্গেট করি, তার থেকে আমি হয়তো 5 জন ক্লায়েন্টের সাথে অ্যাকচুয়াল কনভারসেশন করতে পারবো, হয়তো 2টা ডিল সাইন হবে। তো সেম অ্যাঙ্গেলে যদি আমি আসি, এই মুহূর্তে আমাদের টোটাল ইনভেস্টর যাদের সাথে আমরা খুবই ডিরেক্টলি এনগেজড, অ্যাক্টিভলি এনগেজড, এই নাম্বারটা হচ্ছে 212। সেই 212 জনের মধ্যে 186 জন অলরেডি আমাদের সাথে ল্যান্ড লিজ এগ্রিমেন্ট সাইন করেছেন। তার মধ্যে 70 জন এই মুহূর্তে আন্ডার কনস্ট্রাকশনে আছেন, আর 52 জন অলরেডি অপারেশনে চলে গেছেন। সো এই মুহূর্তে আমাদের আন্ডার অপারেশন আছে, ইউনিট অপারেশন আছে 52 জন, 70 জন আছেন হচ্ছে গিয়ে আপনার আন্ডার কনস্ট্রাকশন লেভেলে, আর 186 জন আছেন যাদের সাথে আমরা ল্যান্ড লিজ এগ্রিমেন্ট অলরেডি সাইন করেছি, এবং তারাও ইভেন্চুয়ালি কনস্ট্রাকশন এবং ফাইনালি অপারেশনে গিয়ে ঠেকবেন। আচ্ছা, তো এরপরে আমি আরেকটু ব্রেকডাউন করি আমাদের ইনভেস্টর গ্রুপটা কারা, মানে যাদেরকে নিয়ে আমরা কথা বলছি তারা আসলে কারা। তো এই ইনভেস্টররা কোন সেক্টর থেকে এসেছেন? আপনি যদি টিপিক্যালি একটা আমরা নর্মালি যেটা চিন্তা করি যে আমাদের বাংলাদেশের প্রোডাকশন বাস্কেট,
সেটার কথা যদি আমরা চিন্তা করি, একটা মেজর চাঙ্ক অফ প্রোডাকশন বাস্কেট হচ্ছে গিয়ে রেডিমেড গার্মেন্টস এন্ড টেক্সটাইল, রাইট? আমাদের এক্সপোর্ট বাস্কেটে প্রায় 85% RMG, এবং ইপিজেড এ যদি আপনি কনস্ট্রাকশন দেখেন, ইপিজেড এর 50+% অফ ইপিজেড কোম্পানিজ আর আই থিঙ্ক আমি গতকালকে চেয়ারম্যানের কাছে শুনলাম 57% এর মতো একটা নাম্বার যারা হচ্ছে গিয়ে রেডিমেড গার্মেন্টস স্পেসে অপারেট করেন, বাকিরা অপারেট করেন হচ্ছে গিয়ে অন্য স্পেসে। আমাদের ক্ষেত্রে পিকচারটা একটু ডিফারেন্ট হওয়ার দুটো কারণ আছে। একটা হচ্ছে যে ইকোনমিক জোনকে যখন প্রতিষ্ঠা করা হয়েছিল তখন একটা আইডিয়া ছিল যে ইকোনমিক জোন শুধু এক্সপোর্ট করবে না, ডোমেস্টিক ডিমান্ডটাকেও কেটার করবে, ইম্পোর্ট সাবস্টিটিউশন করবে। তো সেই কারণে অনেকগুলো ইন্ডাস্ট্রি এখানে উঠে এসেছে, যে ইন্ডাস্ট্রিগুলো আসলে ক্লাসিক্যালি ইপিজে গেলে আপনি দেখতে পাবেন না, বা কম্পোজিশনটা এরকম হবে না। সো আমরা দেখতে পাচ্ছি যে কেমিক্যাল which works as input factor for a lot of different industry, সেইটা আসলে আমাদের এখানে সবচেয়ে বড় একটা অংশ। সো কেমিক্যালে যারা অপারেট করছেন ওনারা যেটা করছেন সেটা হচ্ছে ওনারা কিন্তু একটা মেজর ইম্পোর্ট সাবস্টিটিউশন করছেন। এই কেমিক্যালগুলো আমরা হয়তো ফিনিশ গুডস হিসাবে ইনপুট র মেটেরিয়াল হিসেবে বাইরে থেকে নিয়ে আসতাম, এখন কনভার্সনটা বাংলাদেশে হচ্ছে। কথা বলছিলেন চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন, বেজার নির্বাহী চেয়ারম্যান, সমসাময়িক বিনিয়োগ পরিস্থিতি নিয়ে এবং বেজার আগামী দিনের কার্যক্রম নিয়ে সাংবাদিকদের সঙ্গে আমরা সরাসরি যুক্ত ছিলাম সেখানে। দর্শক, বিজনেস আওয়ার আরও একটা বিরতি নেবার সময় হলো, ফিরবো দেশ ও জনপদের খবর নিয়ে, আশা করি সাথে থাকবেন। দর্শক, বিরতির পর আবারও স্বাগত বিজনেস আওয়ারে, সাথে আছি বাবু কামরুজ্জামান। এবারে জনপদের শিল্প বাণিজ্যের খবর। পাবনার সরিষার জমিতে মৌমাছির বাক্স বসিয়ে মধু আহরণ শুরু করেছেন চাষিরা। জেলার চাহিদা মিটিয়ে এসব মধু যাচ্ছে দেশের বিভিন্ন স্থানে। সরিষা ফুলের মধু থেকে প্রায় 4.5 কোটি টাকা আয়ের আশা কৃষি কর্মকর্তাদের। পাবনা থেকে আহমেদুল হক রানার তথ্যচিত্রে দেখুন ডেস্ক রিপোর্ট। দিগন্ত জোড়া হলুদ ফুলের মাঠ আকাশ ছুঁয়েছে। এক ফুল থেকে অন্য ফুলে উড়ে উড়ে মধু আহরণে ব্যস্ত মৌমাছি। যত্নে বোনা সরিষা ক্ষেতে মৌ বাক্স বসিয়ে মধু সংগ্রহ করছেন পাবনার মৌ চাষিরা। প্রতিটি বাক্সে 8 থেকে 10টি করে মৌচাক থাকে। জেলার চাহিদা মিটিয়ে এই মধু চলে যায় ঢাকা সহ দেশের বিভিন্ন স্থানে। মাঠ থেকে প্রতি কেজি মধু বিক্রি হয় 400 টাকা দরে। 8 দিন 10 দিন পর হয়তো ভাঙতেছি, মেশিনে করতে ভাঙি টাঙি, তখন লেগে পাবলিক যার যা মনে করে 1 কেজি 2 কেজি 5 কেজি নিতেছে। থেকে এক এক করে বক্সে থেকে বাই করে নিয়ে যায়, মেশিন আছে মেশিনে গুপ। আবহাওয়া অনুকূলে থাকায় এবছর লক্ষ্যমাত্রার চেয়ে বেশি সরিষা উৎপাদনের আশা কৃষি বিভাগের। পাশাপাশি 1,10,000 কেজি মধু পাওয়ারও আশা তাদের। যেমন উৎপন্ন হবে, সরিষার তেল উৎপন্ন হবে, সেই সাথে বৈদেশিক মুদ্রা একটা সাশ্রয় হবে। আমাদের মধু যদি উৎপন্ন হয়, মধুর পাশাপাশি যারা সংশ্লিষ্ট থাকবে এর বেকারত্ব একটা লাঘব হবে। সরিষার এখানে মৌ বক্স থাকার কারণে ফলন কিন্তু 10 থেকে 15% বৃদ্ধি পায়, এবং একই সাথে যখন সরিষার ফলনটাও বৃদ্ধি পাবে। এখানে এই মধুগুলো টাটকা মধু, এই আশেপাশের লোকজন ওনারা আসতেছে, এখান থেকে দেখে ওনারা এই মৌচাক থেকে মধু ভাঙে সরাসরি এখান থেকে নিয়ে যাচ্ছে। চলতি বছর জেলায় বিভিন্ন স্থানে 44,890 হেক্টর জমিতে সরিষা আবাদ হয়েছে। মধু সংগ্রহ করেছেন জেলার মোট 61 জন মৌচাষী। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। বগুড়ায় দিন দিন বাড়ছে শীতকালীন সবজি শিমের আবাদ। ভালো ফলনে ভালো দাম পাওয়ায় আগ্রহী হয়ে উঠছেন চাষিরা। আগামীতে আরও বেশি জমিতে চাষাবাদ করার প্রত্যাশা তাদের। নানা পরামর্শ দিয়ে চাষিদের পাশে রয়েছে কৃষি বিভাগ। বগুড়া থেকে আব্দুর রাজ্জাকের ক্যামেরায় আব্দুস সালাম বাবুর তথ্যে ডেস্ক রিপোর্ট। গাছে গাছে সাদা আর বেগুনি রঙের ফুলে দুলছে কৃষকের স্বপ্ন। সবুজ পাতার ফাঁকে উকি দিচ্ছে থোকা থোকা সবুজ শিম। বগুড়ার বিভিন্ন এলাকায় স্থানীয় জাত সহ উচ্চ ফলনশীল জাতের শিমের আবাদ হয়েছে। শীতকালীন সবজি হলেও প্রায় গোটা বছরই চাষ হয় এ জেলায়। গত কয়েক বছর ধরেই শিম চাষে ভালো দাম পাওয়ায় আগ্রহ বেড়েছে চাষিদের। আগাম জাতের শিম চাষে এবার ভালো দাম পেয়েছে চাষিরা। খাবারও ভালো, লাভবান ফসল। গতবার লাগাইছিলাম, এবারও লাগাইছি, মোটামুটি ভালো দাম পাইছি। গাছও ভালো আছে, ফলও ভালোই আছে, দাম ইনশাল্লাহ ভালোই পাবো। সিম করি মোটামুটি দাম ভালোই পাওয়া যায়। কৃষি বিভাগও বিভিন্ন পরামর্শ দিয়ে কৃষকের পাশে আছে। আবহাওয়াগত যে বিষয়গুলো আছে এগুলো আমাদেরকে সবসময় বিবেচনা রাখতে হয়। আপনার খরা, রোদ, তাপমাত্রা এই সমস্ত যাতে আপনার মেইনটেইন করে যারা কৃষক
ভালো সিম উৎপাদন করতে পারে। এই জন্য আমরা সবসময় তাদেরকে পরামর্শ দিয়ে থাকি এবং সাহায্য করি। বগুড়া জেলায় চলতি বছরে 670 হেক্টর জমিতে বিভিন্ন জাতের শিম চাষ করেছেন কৃষকরা, যা থেকে 11,000 মেট্রিক টন শিম পাওয়ার আশা। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। দর্শক, এবারে বিশ্ব বাণিজ্যের খবর। অতিরিক্ত বৃষ্টিপাতের কারণে কফি বীজের মানে প্রভাব ফেলায় 2024 সালে ভিয়েতনামের কফি রপ্তানি আগের তুলনায় বছরের তুলনায় 17.2% কমে গেছে। বৃষ্টিপাতের কারণে কফি বিনগুলো ঠিকভাবে শুকানো ও সংরক্ষণ করা সম্ভব হয়নি। ভিয়েতনামের জেনারেল স্ট্যাটিস্টিক্স অফিস এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে। এ সময় দেশের মোট কফি রপ্তানির পরিমাণ দাঁড়িয়েছে 13,40,000 টন। ডিসেম্বরে ভিয়েতনাম 1,26,000 টন কফি রপ্তানি করেছে, যা আগের বছরের তুলনায় 39.3% কম। তবে গত সপ্তাহে ভিয়েতনাম ও ইন্দোনেশিয়ায় কফির বাণিজ্যিক কার্যক্রম স্থিতিশীল ছিল। দর্শক, এই ছিল বিজনেস আওয়ারের এখনকার আয়োজন। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।